আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ধৃত যুবক। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটল না। শুক্রবারের শুনানি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন ঘোষণায় স্থগিতাদেশ হাইকোর্টের। ধীর গতিতে হলেও এগোচ্ছে শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তৈরির প্রাথমিক স্তরের কাজকর্ম। গুটি গুটি পায়ে শুরু ফ্লাইওভারের প্রাথমিক কাজ। মাছের দাম নির্ধারণে জেলা প্রশাসনকে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে 7 দিন চিকিৎসা দেবে সরকার। আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জনের। এবং সর্বশেষ খবরটি হল, ঠান্ডায় মৃত্যু 4 জনের। 9 রাজ্যে শৈত্যপ্রবাহ ও 17টিতে কুয়াশার সতর্কতা। এবারে শুনুন বিস্তারিত খবর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি যুবকের। এমন অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজহারুল হক লস্কর ওরফে মিন্টু নামের যুবককে। ঘটনাটি সংঘটিত হয় সোমবার ধলাই থানা এলাকার ফালংঘাটের রুকনি দ্বিতীয় খণ্ড গ্রামে। কিশোরীর বাবার দায়ের করা এজাহার মতে 6 জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফিরেনি তার 11 বছরের মেয়েটি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে সেদিন রাতে ধলাই থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করান। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন লস্করের ছেলে আজহারুল হক লস্কর নামের যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষে নগদ 50,000 অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে কিশোরীর বাবা ধলাই থানায় আজহারুল হক লস্কর ওরফে মিন্টু ও রিয়াজ উদ্দিন লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে 7 জানুয়ারি রাতে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। রাতেই পুলিশ কিশোরীকে হোমে পাঠিয়ে দেয়। বুধবার মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ। কিশোরীর বাবার বক্তব্য মতে মিন্টু অতীতে এভাবে আরো 2টি ঘটনা করেছে। অপরদিকে শুক্রবারের শুনানি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন ঘোষণায় স্থগিতাদেশ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটল না। বুধবার দিনব্যাপী শুনানির পরও আদালত এ ব্যাপারে কোনো রায় দেয়নি। ফলে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার অনুমতি লাভ করেনি। 10 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনের শুনানি শেষে আদালত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা না করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। পঞ্চায়েতের সীমা পুনর্গঠনে অসঙ্গতি ও সাংবিধানিক নিয়মনীতি অমান্য করার অভিযোগ উত্থাপন করে হাইকোর্টে 20টি রিট পিটিশন দাখিল হয়েছিল। গত 17 ডিসেম্বর এই রিট পিটিশনের শুনানি গ্রহণ করে আদালত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রে 9 জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। রাজ্য সরকার আদালতের এই স্থগিতাদেশের উপর রিট পিটিশন দাখিল করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি চেয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আদালত গত সোম ও বুধবার দিনব্যাপী শুনানি গ্রহণ করে, কিন্তু রাজ্য সরকারের রিট আবেদনকে এখনো গ্রাহ্য করেনি আদালত, যার ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বুধবার রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেন। একইভাবে 20টি রিট আবেদনের পক্ষের আইনজীবীও যুক্তি উপস্থাপন করেন, কিন্তু আদালত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, যার ফলে 10 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। এ অবস্থায় রাজ্য সরকার 10 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে পারবে না। তবে আশা করা হচ্ছে 10 জানুয়ারি আদালত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ওই দিনই আদালত স্থির করবে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। লক্ষণীয় যে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজ্য নির্বাচন আধিকারিক পঞ্চায়েত নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। আদালতের সবুজ সংকেত মিললেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ করেছেন, সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। নিয়মিত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা না হলে গ্রাম উন্নয়নের সর্বাঙ্গীন বিকাশ স্থবির হয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকার অনুদান বন্ধ হবে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস আশাবাদী, আদালত সুপ্রিম কোর্টের নির্দেশকে গুরুত্ব আরোপ করবে। অপরদিকে গুটি গুটি পায়ে শুরু ফ্লাইওভারের প্রাথমিক কাজ। ধীর গতিতে হলেও এগোচ্ছে শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার তৈরির প্রাথমিক স্তরের কাজকর্ম। কিছুদিন আগে কোর্ট ভবনের উদ্বোধন করতে লক্ষ্মীপুর এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন ফ্লাইওভার হবে, তবে এই প্রস্তাবকে ঘিরে বিস্তর প্রতিবন্ধকতাও রয়েছে। জমি অধিগ্রহণ করতে গিয়ে প্রচুর বিল্ডিং ভাঙা পড়বে, বিদ্যুতের তার, জলের পাইপলাইন সরাতে হবে, অনেক কিছু।
এর জন্য শিলচরের জনতাকে আস্থায় নিয়ে ভাঙ্গাভাঙ্গির কাজে নামতে হবে। সামনেই পঞ্চায়েত এবং পুর নিগম নির্বাচন রয়েছে। এর আগে ভাঙ্গাভাঙ্গির কাজে নেমে শিলচরের জনতার কাছে গালাগাল খেতে চাই না। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে ফ্লাইওভার নিয়ে কিছুটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল। রাজনৈতিক স্তরে চর্চা শুরু হয়েছিল ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এ নিয়ে কিছুই হবে না। কিন্তু না, এমন ভাবনাকে ভুল প্রমাণিত করে বাস্তবে হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতির কাজ একটু একটু করে এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীপুর সফরের দিন ১৫-২০ আগে পূর্ত বিভাগের আমন্ত্রণে লারসন অ্যান্ড টুব্রোর বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার সুদীপ্ত ব্যানার্জি কলকাতা থেকে শিলচরে এসে সার্ভে করে ফ্লাইওভার বাস্তবায়নে সদর্থক রিপোর্ট দিয়ে গিয়েছিলেন দিশপুরে। ওই রিপোর্ট এবং কনসালটেন্সি সংস্থা রাইটসের তৈরি রিপোর্ট মিলিয়ে এবার প্রকল্পের ইউটিলিটি শিফটিং এর এস্টিমেট বানানোর কাজ শুরু হবে। পূর্ত গ্রামীণ সড়কের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এ ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকল্পের সঙ্গে যুক্ত সব সরকারি ও আধা সরকারি বিভাগকে চিঠি দেওয়া হয়েছে সার্ভের মাধ্যমে এস্টিমেট তৈরি করার। চিঠি দেওয়া হয়েছে পিএইচই, পৌরসভা, এপিডিসিএল, আরবান ওয়াটার সাপ্লাই, অমৃত প্রকল্প, বিএসএনএল, সেটেলমেন্ট, পূর্ব ভারতী গ্যাস লিমিটেড এবং এনএইচআইডিসিএল কে। ফ্লাইওভার যে রাস্তা ধরে যাবে এর দুপাশের উপর ও নিচের বিদ্যুৎ টেলিফোনের তার, জল, গ্যাসের পাইপ ইত্যাদি অন্যত্র আশেপাশে সরাতে হবে। ফলে প্রতিটি বিভাগকে সার্ভে করে অন্যত্র সরানোর খরচের হিসাব বানিয়ে জমা দিতে হবে এস্টিমেট। একইভাবে রাস্তার পাশে থাকা বাড়ি, দোকান, অফিস কিংবা সীমানা দেওয়াল এবং ফুটপাত যা কিছু ফ্লাইওভারের আওতায় পড়েছে সমীক্ষায়, সেই সব শনাক্ত করতে হবে। এরপর বের করতে হবে জমি অধিগ্রহণের জন্য ওইসব দোকান, বাড়ি বা দেওয়ালের কতটা অংশ ভাঙতে হবে। এই কাজটা করবে সেটেলমেন্ট অর্থাৎ ভূবাসন দফতর। কতটা অংশ ভাঙতে হবে সেটা যাচাই হয়ে গেলে ভাঙ্গাভাঙ্গির কাজের এস্টিমেট এবং এর উপর ভিত্তি করে অধিগৃহীত জমির ক্ষতিপূরণের এস্টিমেটও তৈরি করে জমা দিতে হবে পূর্ত বিভাগে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকাও বানাতে হবে। অনিরুদ্ধ নাগ বলেছেন, এই কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ। এর জন্য প্রচুর ঝামেলাও পোহাতে হবে সরকারি বিভাগগুলিকে। সার্ভের কাজে নামার পরেই নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে, ফলে সব বিভাগকেই পর্যাপ্ত সময় দিতে হবে। এদিকে পূর্ত বিভাগের চিঠি বিভাগগুলি পেয়েছে কিনা জানতে চাইলে এপিডিসিএল শিলচর পানপট্টি কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরূপ পাল প্রাপ্তি স্বীকার করে বলেন, ফ্লাইওভারের জন্য বিদ্যুতের তার মাটির নিচে যাওয়া ছাড়া উপায় নেই। আসামে এখনো পর্যন্ত কোনো জায়গায় বড় আকারে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিফিকেশন হয়নি। এর জন্য গুয়াহাটিতে বিভাগীয় চিফ জেনারেল ম্যানেজারকে চিঠি লেখা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে। অরূপ পাল আরো জানান, শিলচরের রাস্তায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যেতে শীঘ্রই কনসালটেন্সি সংস্থা নিয়োগ করা হবে তাদের গুয়াহাটি অফিস থেকে। সংস্থা সার্ভে করে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর এস্টিমেট জমা দেবে। অন্যদিকে পিএইচই শিলচর ডিভিশন 1 এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দে বলেছেন, ফ্লাইওভার নিয়ে তারাও পূর্ত বিভাগের চিঠি পেয়েছেন। বিহুরপুরি পূর্ত বিভাগের এসডিও জয়বন্ত হোসেনের সঙ্গে মিলে পিএইচির এসডিও নবজিৎ লেখারু কাজে নামবেন। পিএইচির পাইপ কোন দিকে সরানো সম্ভব, দুই বিভাগ তা সার্ভেতে চূড়ান্ত করে পূর্ত বিভাগকে পাইপলাইন সরানোর এস্টিমেট জমা করবে। একই পদ্ধতিতে বিএসএনএল, পূর্ব ভারতী, আরবান ওয়াটার সাপ্লাই এবং পৌরসভা কাজে নামবে বলে জানা গেছে। অপরদিকে মাঘ বিহু উপলক্ষে রাজ্যের জেলাগুলিতে মাছের দাম নির্ধারণে জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী পালের নির্দেশ অনুযায়ী আজ বিভাগীয় সচিব ডক্টর কাব্যশ্রী মহন্ত এক বিজ্ঞপ্তি রাজ্যের সব জেলা শাসকের উদ্দেশ্যে প্রেরণ করেছেন। নির্দেশে বলা হয়েছে, প্রতিটি জেলায় মাছের দাম নির্ধারণের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মাছের নির্ধারিত দাম মেনে বাজারে বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলায় একটি মনিটরিং টিম গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মৎস্য বিভাগের পরিচালক এবং সব জেলা মৎস্য উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা জেলা শাসকের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মাঘ বিহুকে ঘিরে রাজ্যে মাছের চাহিদা বাড়ে, তাই বাজারে মাছের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ক্রেতাদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অপরদিকে পথ দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন 7 দিনের চিকিৎসার জন্য 1.5 লক্ষ টাকা। বুধবার ক্যাশলেস ট্রিটমেন্ট নামে একটি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। আর সেখানেই দুর্ঘটনায় আহতদের জন্য ঘোষণা করা হলো আর্থিক সাহায্যের। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দুর্ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশকে জানানো চিকিৎসার ব্যয় বহন করবে। হলে সরকার আহতরা 7 দিনের চিকিৎসার জন্য পাবেন 1.5 লক্ষ টাকা। সেই সঙ্গে হিট এন্ড রান মামলায় মৃতদের 2 লক্ষ টাকা দেওয়া হবে। বলা বাহুল্য, মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের
পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে নীতিন গডকরি, আর সেই বৈঠকের পরেই ঘোষণা হলো পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস ট্রিটমেন্ট প্রকল্পের। উল্লেখ্য 2024 সালে সড়ক দুর্ঘটনায় প্রায় 1,80,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 63% দুর্ঘটনার কবলে পড়েছে 18 থেকে 34 বছর বয়সীরা। পথ দুর্ঘটনায় 10,000 শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিসংখ্যান সামনে আসতেই দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অপরদিকে পূর্ব ধলাইয়ের আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস। বুধবার প্রায় 2 কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিকভাবে সদ্ভাবনা মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক। এ উপলক্ষে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুমেন দাস, অপূর্ব দাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দর্মিখাল জিপি সভাপতি সীমা রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, দীপক রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস, কৃপেশ পাল প্রমুখ। অপরদিকে ঠান্ডায় মৃত্যু 4 জনের, 9 রাজ্যে শৈত্যপ্রবাহ ও 17টিতে কুয়াশার সতর্কতা। জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে হু হু করে তাপমাত্রা নামছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার মৌসুম ভবন জানিয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ 9টি রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। উত্তরপ্রদেশে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্র এবং কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 4 জনের। রাজ্যের 16 জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 72 ঘন্টা হাড় কাঁপানো ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। শুধু তাই নয়, 11-12 ডিসেম্বর আবার পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌ, চন্দৌলি, গাজীপুর এবং ভদোহীতে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের 35টি শহরে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। রাজস্থানের নগৌরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.5 ডিগ্রি সেলসিয়াস। আবার তামিলনাড়ুর উটিতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যে নেমেছে। দেশের 17টি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ এবং বিহারে ঘন কুয়াশা থাকছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 জানুয়ারি বিহার, হিমাচল, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় কুয়াশার দাপট চলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।